ধরুন হচ্ছে কি আমাদের ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশনটা সবচেয়ে বেশি জরুরি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে চাই নাকি আমি জাতীয় নির্বাচন আগে চাই? আবার আপনারা তার পুনর্গঠন নিয়ে কথা বলছেন, তার সক্ষমতা নিয়ে কথা বলছেন। দেখুন আমাদের কিন্তু আগেও আমরা দেখেছি যখন নতুন কোনো ইলেকশন কমিশন গঠন হয় তখন তারা কিছু পাইলটিং হয়, কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন, কয়েকটা পৌরসভা, উপজেলা। তা আপনি এগুলো করলেই মোটামুটি আমাদের টেস্টিং পর্যায়ে এটা করা সম্ভব। আর যেটা আপনি বলছেন যে মাস আকারে আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, তো অলরেডি তাদের কোনো সক্ষমতা নেই, এবং মাস আকারে এত বড় দেশের এতগুলা আপনার উপজেলা, পৌরসভা, আমাদের স্থানীয় সরকার তো অনেক বিশাল। তো সেটা করতে গিয়ে তো আসলে তার আসলে শেষ মুহূর্তে তার সক্ষমতা আসলে থাকবে না। তো সেক্ষেত্রে আমি লাস্ট বটম লাইন হচ্ছে কি আমার এই মুহূর্তে দেশের যে যতগুলো সংকট ক্রাইসিস রয়েছে, ক্রাইসিস উত্তরণের জন্য আমার একটি পার্লামেন্টারি ইলেকশন দরকার। আমার একটি ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে সরকার ক্ষমতা হস্তান্তর করে একটি আমাদের রাজনৈতিক যে বন্দোবস্তের প্রক্রিয়া কিংবা আমাদের যে স্মুথ যে ডেমোক্রেটিক প্রসেস সেটাতে আমাদের হাঁটা দরকার। এক নম্বর ইস্যু। দুই নম্বর ইস্যু হচ্ছে ধরুন জনাব ইশরাক হোসেনকে নিয়ে যে আলোচনাটি চলছে, দেখুন এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে ধরুন ইশরাক হোসেনের ইস্যুতে আপনারা দেখেন চিটাগাঙে কিন্তু মেয়র শাহাদাতের ইস্যুতে কিন্তু প্রশ্ন উঠা হয় না, আপনি সেখানে আবার প্রশ্ন তুলছেন, স্ববিরোধিতা করছেন। তো সেখানে আসলে যে জিনিসটা সবচেয়ে বড় জরুরি, আমি কিন্তু আগে বলছিলাম যে সরকারের একটা বড় অংশরই আসলে ইলেকশন দেওয়ার কোনো প্ল্যান নেই। এখন ধরুন দেখুন বিএনপির সাথে কিন্তু ইলেকশন কেন্দ্রিক কিন্তু এই সরকার একটা দূরত্ব ক্রমশই বাড়ছে। আপনি দেখছেন গত দুদিন আগেও দেখবেন জনাব তারেক রহমান কিন্তু একটু খুব একটু হার্ড লাইনে কথা বলা শুরু করছেন। তারপরে জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব আমির খসরু, নজরুল ইসলাম খান, তারা কিন্তু ইলেকশন কেন্দ্রিক খুব একটু হার্ড লাইনে কথাবার্তা বলা শুরু করছেন। তো ধরুন তারা কিন্তু এ সরকার কিন্তু হাসিনা একটা পলিসি তারা অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে ধরুন হাসিনা গত 16 বছর এই সরকার মানে হাসিনার পলিসি, হাসিনা একটা পলিসি তারা অ্যাপ্লাই করছে এবং তারা সেই পথে হাঁটছে। সেটা আপনি দেখুন গত 16 বছরে হাসিনার একটা মেইন ম্যান্ডেট ছিল যে কোনোভাবেই বিএনপিকে ঢাকার নিয়ন্ত্রণে দেওয়া যাবে না, এটা ছিল তার মেইন এজেন্ডা। এবং আপনি দেখেন হাসিনা প্রথমটা আপনি দেখেন যখন ঢাকা ইউনিভার্সিটিতে যে আন্দোলনটা আসলো, সেই রাজাকার কেন্দ্রিক ছাত্রলীগ যখন ঢাকা ইউনিভার্সিটি হল থেকে বের হয়ে গেল, হল ব্যাকেন করা হলো, তারপরে কিন্তু হাসিনার পথ মোটামুটি নিশ্চিত হয়ে গেল। সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ঢাকা নিয়ন্ত্রণটা খুব জরুরি। এখন আপনি দেখেন সরকার কিন্তু এটা ফিল করতেছে যে দেখুন আমরা যদি ইলেকশন না দিই বিএনপি কিন্তু ক্রমশ চাপ দিবে, বিএনপি ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তো সেক্ষেত্রে জনাব ইশরাক আহমেদ যদি মেয়র হয়ে যায় তাহলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ হয়ে যায়। এবং আরেকটা ইস্যু আপনি দেখুন সাম্য হত্যাকাণ্ড কেন্দ্রে কিন্তু বিএনপি কিন্তু ভিসির পদত্যাগ চেয়েছিল, সেটাও কিন্তু একই কেন্দ্র, সে ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। কিন্তু যদি সেটা বিএনপি ফেল হয়েছে, কিন্তু এখনো ইশরাক ইস্যুতে কিন্তু বিএনপি এখানে অনর যে বিএনপি এনি হাউ বিএনপি এই জিনিসটা বিএনপি ছাড়তে চায় না। তো এটা হচ্ছে কি আমাদের মোটামুটি সরকার বিএনপিকে থামানোর জন্য মোটামুটি এই দ্বিধাদ্বন্দ্বে তারা ভুগছে এবং এই দ্বিচারিতা তারা প্রকাশ করলো গেল। এটা 3 নম্বর ইস্যু হচ্ছে আপনি 3 জন উপদেষ্টার কথা বলছেন যে আজকে তারা পদত্যাগ করছে। মজার বিষয় হচ্ছে হাস্যকর বিষয় আপনি দেখেন, আমি 3 জন উপদেষ্টা এই অ্যানালাইসিস করে বলি। ধরুন হচ্ছে কি জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ। এখন ওয়াহিদুদ্দিন আহমেদ 1996-এ কিন্তু তিনি উপদেষ্টা ছিলেন, সালাউদ্দিন আহমেদ 3 গভর্নমেন্টের গভর্নর ছিলেন। এখন দেখুন তারা কিন্তু আওয়ামী লীগের আমলও ছিলেন। এখন তাদের তো আসলে কোনো আপনার দল যদি বিএনপি বলে আপনি ট্যাগ করেন, বিএনপি বলে কেন আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি ট্যাগ করেছে, এটা একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা হচ্ছে কি জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ দুজনে কিন্তু জনাব মির্জা ফখরুলের ক্লাসমেট ইকোনমিক্সের, তারা সেই সূত্র ধরে তাকে বিএনপি ট্যাগ করছে। এখন দেখুন গত 16 বছরে আমাদের যে সোশ্যালিজমের যে রাজনীতি যে সবচেয়ে বড় সংকটটা ছিল সেটা হচ্ছে ট্যাগিং এর জিনিস। ধরুন আমি যদি আপনার মতের সাথে মিল না হতো, আমি রাজাকার, আমি পাকিস্তানি, আমি জঙ্গি, এখনো যদি দেখেন আমার কোনো কথা যদি বাই ডিফল্ট আওয়ামী লীগের পক্ষে চলে যায় কোনো কারণে, কিংবা এই সরকার বিরুদ্ধে চলে যায়, আমি ইন্ডিয়ার দালাল, আমি হাসিনার দালাল, আমি ফেসিবাদের দালাল, এখনো দেখুন এই সরকারের তারা দেশকে সুষ্ঠু পথে, যেটা ফারুক ভাই বলছে, তারা ইলেকশনের পক্ষে, তারা ইলেকশনে চাচ্ছে, এখন বিএনপি ইলেকশন চাচ্ছে, তার মানে আপনি আবার সে ট্যাগিং এর রাজনীতি ফিরে আনতে যাচ্ছেন, যেটার দায় সম্পূর্ণ সরকারের। 4 নম্বর বিষয় সেটা হচ্ছে ধরুন আমরা ইলেকশনের পুনর্গঠনের কথা বলছি, আমরা অনেক সংস্কারের কথা বলছি, কিন্তু আমরা সবচেয়ে যে বড় জিনিসটা সেটা মিসিং করে যাচ্ছি। সেটা হচ্ছে দেখুন আমাদের গত 16-17 বছরে সবচেয়ে যে বড় ক্রাইসিসটা ছিল এবং আমাদের রাজনৈতিক কালচারে গত 53 বছরের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে এটা যে আমাদের এই যে গণঅভ্যুত্থানগুলো কেন হচ্ছে, গণঅভ্যুত্থান হচ্ছে, আন্দোলন হচ্ছে কেন হচ্ছে, মোট কথা হচ্ছে কি আমাদের স্মুথ পাওয়ার ট্রানজিশনটা নাই। এখন দেখুন আমাদের যদি স্মুথ পাওয়ার ট্রানজিশনটা যদি না আপনি এস্টাবলিশমেন্ট না তৈরি করে দিতে পারে, তাই এই হাসিনা কেন যে আসবে সেই স্বৈরাচার হবে। আপনি দেখেন সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে আমি মনে করি কোনো সংস্কার কোনো ভ্যালু নেই। আপনি যদি সেটা নিশ্চিত করতে পারেন তাহলে বাংলাদেশে মোর দ্যান 50% প্রবলেম সলভ হয়ে যায়। আপনি দেখেন স্মুথ পাওয়ার ট্রানজিশনের জন্য আমাদের এই বিপ্লবী সরকার বা গণঅভ্যুত্থানের যে সরকার আপনি বলেন, এই 5 আগস্টের পরে তাদের একটা বিশাল সুযোগ ছিল যে পলিটিক্যাল অ্যাকোমোডেশন এবং পলিটিক্যাল কোঅর্ডিনেশন করা, সবাইকে ঐক্যমত নিয়ে সবাইকে করা, কিন্তু সরকার করছি সরকার এবং তার আমাকে শেষ করতে দেন। না আপনি শেষ করছেন না, বলুন আপনি। সরকার এবং তার তথাকথিত কিংস পার্টি কিংবা তার পাওয়ার পার্টি যে এনসিপি, তারা কিন্তু প্রত্যেকটা দলের সাথে আপনার দূরত্ব তৈরি করছে। আপনি দেখেন প্রত্যেকের সাথে আপনি 3 মিনিট ওভার হয়েছে, তো আমি প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে এনসিপি কথা বললেই যে একটা দূরত্ব তৈরি করছে এই অভিযোগটা তো ঠিক না ভাই। না,
এনসিপি আপনি দেখেন, কিন্তু এখন দেখুন যখন আপনি কিন্তু অ্যাকোমোডেশন তৈরি করতেছেন না, আপনি এই মানে এই মুহূর্তে 5ই আগস্টের পরে বাংলাদেশের যে তিনটা মূলত স্টেক হোল্ডার, মূল স্টেক হোল্ডার আপনি দেখেন, বাংলাদেশের স্টেক হোল্ডার কি সেনাবাহিনী, গণঅভ্যুত্থানের শক্তি, কিংবা বিএনপি, মেজর পলিটিক্যাল পার্টি দল বিএনপি জামাত। এখন ধরেন আপনি ধরেন এই মেজর পলিটিক্যাল পার্টিকে আপনি মাইনাস করে যে আপনি অ্যাকোমোডেশন করবেন, কিংবা এটা তো করার কোনো সুযোগ নাই। এখন সে জায়গা থেকে এই সরকারের কিন্তু এই ঐক্যমত নেওয়ার একটা বিশাল সুযোগ ছিল, কিন্তু তারা সেটা না করে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে, নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ইচ্ছা করে তৈরি করতেছে। এবং আপনি যে ঐক্যমত গুলো বলতেছেন, ধরুন আপনি বলতেছেন যে আপনি সংস্কার করে বাংলাদেশে কালকে আমেরিকা বানিয়ে দিবেন, আপনি কালকে ইউরোপ বানিয়ে দিবেন, আপনি পারবেন কোনোদিন? ধরেন আপনি বলতেছেন যে আমরা এ করলে আমাদের ফেসিবাদ হবে না, এ করলে বাংলাদেশ লস অ্যাঞ্জেলস হয়ে যাবে, সিঙ্গাপুর হয়ে যাবে, এটা কি আদৌ সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না কোনোদিন? আপনি মনে করেন সেটা? আমি তো মনে করি না। ধরেন হচ্ছে কি আপনি ডেমোক্রেটিক তো আর একদিনে প্রতিষ্ঠা হয় না। আপনি দেখেন পৃথিবীতে যতগুলো সভ্য দেশ আছে আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকের হিস্ট্রি অ্যানালাইজ করেন, তারপর ফরেনসিক অ্যানালাইজ করেন, আপনি দেখেন তার মানে কি ডাক্তার রাকিব আপনি বলছেন আমাদের মুখে গণতন্ত্র অন্তরে ফেসিবাদ? হ্যাঁ, ডেফিনেটলি তাই। এখন হচ্ছে কি আপনি যদি সেটাকে যদি অ্যাকোমোডেট না করতে পারেন, তাহলে হোয়াট এভার যে আসুক না কেন সেই একই পথে হাঁটবে। আপনি যদি পলিটিক্যাল অ্যাকোমোডেশন না করতে পারেন, তাহলে এই সংস্কারের কোনো ভ্যালু আমার কাছে নাই। আপনাকে আমি ছোট কথা দিয়ে শেষ করি, তারপর আপনি আবার যদি প্রশ্ন করতে চান করেন। আমি আপনাকে শেষ করি। ধরুন হচ্ছে কি বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশে যদি 4টি সমস্যা যদি আপনি সমাধান না করতে পারেন, বাংলাদেশের কোন সংস্কার একেবারে কি পয়েন্টস আগে আমি কি পয়েন্টস আগে ধরুন বাংলাদেশের পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিনও ইলেকশন ম্যানিপুলেট করতে পারবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে কি তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়ে সে কোনো ধরনের সে ম্যানিপুলেট করতে ফাইজলামি চলবে না, বান্দরামি চলবে না। 3 নম্বর দেখুন মানে স্বাধীন বিচার বিভাগ, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার স্বাধীন দুদক এবং এনআরবি, এবং একই সাথে পুলিশ যেন মানুষকে হয়রানি না করে, পুলিশ যেন মানুষের বন্ধু হয়ে কাজ করে। আপনি যদি এই 4-5টা সিস্টেম যদি সলভ করতে পারেন, তাহলে আমাদের মোর দেন 50-60% সমস্যা সমাধান হবে। তারপর হচ্ছে কি আপনি ডেমোক্রেটিক প্র্যাকটিস কতটুকু করবেন, সেটা হচ্ছে কি আপনি চর্চার উপর, আপনার এডুকেশন, চর্চা এবং সদিচ্ছা, এডুকেশন কালচার। এখন আপনি যদি এডুকেশন কালচার না করেন, আপনি বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে 90% অশিক্ষিত। আপনি যদি সেটা যদি এনশিওর না করতে পারেন, তাহলে কি হবে? আপনাকে আমি আরেকটা কথা আপনাকে বলে শেষ করি। ধরুন হচ্ছে কি আপনি বাংলাদেশে ধরুন এখন আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা, ধরুন বাংলাদেশে ক্লাস 5 পাস করা মমতাজের মতো নর্তকীরা, তারা কিভাবে সংসদ সদস্য হয়? আপনি দেখেন পলিটিক্যাল পার্টির আগে অ্যাকোমোডেশন আসতে হবে, আমি যোগ্য লোক দিব। আপনি এখানে কোনো দুর্নীতিবাজ লোক দেওয়া যাবে না, শামীম ওসমান মতো গুন্ডা সন্ত্রাসীদেরকে এখানে করা যাবে না। আপনি যদি সেটা আগে অ্যাকোমোডেট করতে পারেন, নিজের পলিটিক্যাল পার্টির মধ্যে সংস্কার করতে পারেন, তারপর আপনি দেশের সংস্কার করবেন, আদারওয়াইজ কোনো কিছু পসিবল। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিবুল হাসান।